আসসালামু আলাইকুম। এই বছরের ডিপিএল নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা জানি বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বড় যে খেলার জায়গা সেটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, এবং বাংলাদেশের সকল প্লেয়াররা এই লিগকেই আসলে কেন্দ্র করে তাদের প্রফেশনাল যে জায়গাটা আছে সেটা রান করে। ফর এক্সাম্পল, যে আমি সহজ করে বললে, যারা প্রফেশনালভাবে ক্রিকেট খেলছেন তাদের বড় ইনকাম সোর্সের জায়গা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। তো সেই জায়গা থেকে অবশ্যই ভালো একটা পেমেন্ট পাওয়াটা প্রত্যেকটা প্লেয়ারের একটা আশার জায়গা থাকে। কিন্তু এই বছর যেটা দেখা যাচ্ছে, প্রথম কথা হচ্ছে আমরা তো দেখলাম যে আমিনুল ইসলাম বুলবুলের সময় আসলে ডিপিএলটা হচ্ছিলই না, কারণ বেশ কিছু যে ক্লাবগুলো আছে সেই ক্লাবের সঙ্গে একটা বলা যায় হচ্ছে সংঘর্ষ বা হচ্ছে দ্বিমুখী একটা অবস্থান ছিল, যে কারণে হয়নি। তো তামিম ইকবাল আসার ফলে এই প্রবলেমটা সলিউশন হয়েছে এবং ক্লাবগুলো এগ্রি করেছে যে না, তারা এই ডিপিএলে পার্টিসিপেট করবে। কিন্তু সমস্যার জায়গায় যেটা দাঁড়িয়েছে তা হচ্ছে প্লেয়াররা আসলে নিজেদের চাহিদা মোতাবেক বা স্ট্যান্ডার্ড মোতাবেক তাদের পেমেন্ট পাচ্ছে না। একটা রিপোর্টে দেখলাম বলা হচ্ছে যে ন্যাশনাল টিমের প্লেয়ার সরাসরি না হলেও মোটামুটি ন্যাশনাল টিমের আশেপাশে থাকা প্লেয়ার থেকে শুরু করে সি ক্যাটাগরির প্লেয়ার যারা আছেন তাদের পেমেন্ট সর্বোচ্চ নাকি 1 থেকে 2 লাখ টাকার উপরে কোনো ক্লাব দিতে চাচ্ছেন না, 2-1টা ক্লাব বাদে। এইটা যদি অবস্থাটা হয়, এই অবস্থাতে আসলে তাহলে প্লেয়াররা যে প্রফেশনাল জায়গাটা আশা করে যে ডিপিএলকে কেন্দ্র করে তাদের সংসারের যে খরচ বা নিজেদের যে খরচগুলো ম্যানেজ করা, এইটা আসলে তাদের আর ফুলফিলমেন্টের জায়গায় থাকলো না। এইখানে যেই ঝুঁকিটা থেকে যাচ্ছে যে আসলে একজন ক্রিকেটার তাহলে তার ক্রিকেটকে প্রফেশন হিসাবে কতখানি দেখতে পারেন বা দেখতে পারেন কিনা। অন্য প্রান্তে ক্লাবগুলো এটার এগেনস্টে যে যুক্তি অথবা যেই বলা যাচ্ছে যুক্তি বলা যায় যে কথাগুলো বলছেন, তার মধ্যে একটা হচ্ছে এবার কোনো রিলেগেশন থাকছে না। তাহলে রিলেগেশন না থাকার ফলে এখানে খেলার পরিমাণটা কম হচ্ছে। দ্বিতীয়টা, সুপার লিগও থাকছে না। সুপার লিগ না থাকার ফলেও যেটা হচ্ছে যে সুপার লিগ হইলে তখন কিন্তু ভালো ইনভেস্টর পাওয়া যায়, মানে স্পন্সরশিপ পাওয়া যায়। তো সুপার লিগ নাই, তার মানে স্পন্সর আপনি ওইভাবে করে আশা করতে পারেন না। তো এটাও একটা কারণ। আর রিলেগেশন না থাকার ফলে যেটা হয়েছে, আপনি যে খারাপ খেললে আপনি যে আবার ফার্স্ট ডিভিশনে চলে যাবেন, আপনি যে ড্রপ হয়ে যাবেন সেই সুযোগও নাই। তো অল ওভার শুধুমাত্র পার্টিসিপেট করতে হবে বলে এবার হচ্ছে ডিপিএলটা পার্টিসিপেট করতে চাচ্ছেন ক্লাবগুলো, এই ব্যাপারটা থেকে যাচ্ছে। একটু কম্পেয়ার করে বুঝতে চাই যে আসলে কি ছিল পেমেন্ট এবং এখন যে 1 লাখ টাকা অথবা 2 লাখ টাকা অফার করা হচ্ছে সেটার পরিমাণটা কতটা কম অথবা কতটা বেশি। আমি আজকে ডেইলি স্টারের একটা নিউজ পড়ছিলাম। সেই নিউজটা হচ্ছে 2018 সালের প্রথমের দিকে, যখন আসলে ক্লাবগুলো যখন তাদের প্লেয়ারদেরকে আবার নেয় বা রদবদল হয় প্লেয়ারদের, সেই সময়। তো সেই সময় যে ক্যাটাগরি ওয়াইজ প্লেয়ারদের যে পেমেন্টগুলো ভাগ ভাগ করা থাকে, সেই জায়গায় সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি মুর্তজা, আপনার হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, এই যে টপ ক্যাটাগরির প্লেয়ারগুলো আছে, এবং তামিম ইকবাল খান, এই ক্যাটাগরির প্লেয়ারদেরকে আইকন প্লেয়ার হিসেবে ধরা হতো এবং তারা এক সিজনের জন্য 45 লক্ষ টাকা হিসাবে তাদেরকে হচ্ছে ক্যাটাগরাইজ করা হতো। এবং তাদের সেইখানে সর্বনিম্ন সি ক্যাটাগরির যে প্লেয়ার, সেই প্লেয়ারও এখনকার চাইতে বেশি প্রাইস পেয়েছে। তার মানে 3.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত দেওয়া আছে। তো এই যে পার্থক্যটা আমরা দেখছি 2018 সাল এবং 2026 সাল, মানে 8 বছরের মধ্যে এই বছরে এসে প্লেয়ারদের যেই টাকার অ্যামাউন্টটা সেটা আসলে অনেক কম, অনেক কম। তো আমার কাছে যেটা মনে হয় যে ক্রিকেট বোর্ডের সকল বিষয়ের পাশাপাশি ক্রিকেট বাঁচানোর জন্য অন্যতম একটা কাজও হচ্ছে আপনার প্রফেশনাল লিগকে প্রফেশনালিজমটা বজায় রাখার জন্য একটা ইনস্ট্রাকশন দেওয়া এবং সেটাকে মেনটেন করানো। তো এই বছর হয়তো বা এটা কতখানি হতে পারবেন অথবা তামিম ইকবাল তার বোর্ডে এটা কতভাবে ম্যানেজ করতে পারবেন, এটা একটা বড় প্রশ্ন। কারণ উনি আসার পর থেকে প্লেয়ারদেরকে নিয়ে কথা বলছেন, ক্যাপ্টেনদেরকে দেখলাম যে ক্যাপ্টেন কার্ড উনি দিচ্ছেন, খুব ভালো কথা। উনি ইমেজের কথা বলছেন যে বোর্ডের ইমেজটাকে উনি আবার নতুনভাবে ফিরিয়ে আনতে চান, যেহেতু 1.5 বছরে ওনার কাছে মনে হচ্ছে ইমেজ বলতে কিছু তেমন ছিল না। ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু আসলে এই সব কিছুর মাঝখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে প্লেয়ারদেরকে বাঁচাতে হবে। কারণ প্লেয়ারদের রুজি রুটির জায়গা যদি ঠিক মতো না থাকে, তাহলে আসলে ক্রিকেটকে এইভাবে করে ব্র্যান্ডিং করাটাও মুশকিল হবে। এর পাশাপাশি আরো 2টা বিষয় আপনাদেরকে জানাতে চাই, তা হচ্ছে বিসিবি কিন্তু দল গোছানোর জন্য প্রত্যেকটা দলকে, প্রত্যেকটা ক্লাবকে এবার কিছু 25 লক্ষ টাকা করে দিচ্ছে। অতএব বিসিবির পক্ষ থেকে ফাইন্যান্সিয়াল যে সহযোগিতার জায়গা সেটা ক্লাবদের জন্য বরাদ্দ আছে। সেই জায়গা থেকে ক্লাবগুলো
কিভাবে এটাকে ক্যাপিটালাইজ করবে এটা কিন্তু ক্লাবদের উপরে দায়িত্ব দেওয়া আছে, এবং এটাকে মনিটর করার দায়িত্ব আমার কাছে মনে হয় বিসিবি, কারণ প্লেয়ারদের সুবিধার্থেই যেহেতু এই পেমেন্টগুলো দেওয়া হয় দিন শেষে। তো এটাকে প্রপার ইউটিলাইজেশনের জায়গাটা হচ্ছে কিনা এটা বিসিবির দায়িত্ব, এটাকে জাস্টিফাই করা। আর একটা বিষয় আমি বলতে চাই, মান নিয়ে যখন কথা হচ্ছে, তো মানের জায়গাতে আসলে সবসময় কেমন যেন আমরা কম্প্রোমাইজ হয়ে যাই, এবং আমরা যেমনটা গতদিন আমি যেমন বলছিলাম যে আমাদের সবকিছু ম্যানেজেবলের উপরে নির্ভর করে, যে আমরা সবসময় সবকিছু ম্যানেজ করে চলি। তো এই দল গুছানোর ক্ষেত্রেও আমরা দেখছি এর বিপরীত কিছু না, কারণ এইভাবে করে শোনা যাচ্ছে যে এক দলের কোচ অন্য দলকে গুছিয়ে দিচ্ছেন, অথবা একটা প্লেয়ারকে দায়িত্ব দিলে সে তার নিজের বেল্টের যে প্লেয়ারগুলো আছে তাদেরকে নিয়ে টিম গোছাচ্ছেন। তো এইরকম যখন ম্যানেজেবল একটা জায়গায় চলে আসে যে না ম্যানেজ করে করেই চলা হচ্ছে, সেক্ষেত্রে আসলে ক্রিকেটের ভালো কিছু আর থাকে না। কারণ আপনার মাঝে যদি কম্পিটিশন ভাবটাই না থাকে, কম্পিটিটর যে হয়ে যে অন্যকে কম্পিট করে নিজে জয়লাভ করার যে টেন্ডেন্সি সেটা যদি না থাকে, তাহলে আপনি কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারবেন না, এবং এটা আলটিমেটলি আপনার ন্যাশনাল টিমকেও সার্ভ করার জন্য প্লেয়ারগুলো তৈরি হবে না। তো আমার কাছে মনে হয় অল ওভার আমাদের যে ম্যানেজ করার যে চিন্তা ভাবনা সব কিছুতে, এইটা থেকে বেরিয়ে আসা দরকার, এবং ম্যানেজ যেই জায়গায় হওয়া দরকার আছে বা যেই জায়গায় করার দরকার আছে সেই ম্যানেজিয়াল পজিশন থেকে সেইটাকে ফোকাস করা উচিত, এবং যেখানে ক্রিকেট খেলা দরকার এবং ক্রিকেটের যে ইনভায়রনমেন্ট সেটাকে মেনটেন করা দরকার, ওই জায়গায় ক্রিকেট নিয়ে চিন্তা করাটা বেশি ইম্পর্টেন্ট। তো ওভারঅল বাংলাদেশের যে বড় খেলা ডিপিএল, সেই ডিপিএলটা যেন নিজের ভাবমূর্তি ঠিক রাখে, কারণ আমরা জানি এই ঢাকা প্রিমিয়ার লিগে শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডের অনেক রিনাউন্ড প্লেয়াররা এসে খেলে গেছেন। তার মধ্যে অন্যতম যদি আমি কয়েকজনের নাম বলি, সেটা হচ্ছে পাকিস্তানি লিজেন্ড ওয়াসিম আকরামের কথা বলা যেতে পারে, সানাত জয়সুরিয়ার কথা বলা যেতে পারে, এবং আরও অনেক প্লেয়ার আছেন উপমহাদেশের যারা এসে এই ডিপিএল কিন্তু খেলেছেন। তো এই ইমেজও কিন্তু রক্ষা করার দায়িত্ব ক্রিকেট বোর্ডের। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।